আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপের সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলি আপনাদের অজানা যে বিষয়গুলো রয়েছে কিংবা আপনাদের যে জানা বিষয়গুলো আরও জানতে চান, আপনাদের মধ্যে যে প্রশ্ন এ প্রজন্ম কোন দিকে যাচ্ছে, আগামী বাংলাদেশের বা গন্তব্য কোথায়, সে সকল বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করি। আজ আমরা কথা বলবো সেই বহুল প্রত্যাশিত কাঙ্ক্ষিত প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে যে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদ নির্বাচনের ইতিমধ্যেই কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়েরও ছাত্র সংসদের যে তারিখ তারা ঘোষণা করা হয়েছে, সে বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের আজকের বিষয় হচ্ছে প্রত্যাশার ছাত্র সংসদ নির্বাচন। স্টুডিওতে উপস্থিত রয়েছেন সেই সংগঠনগুলোর প্রতিনিধিরা। প্রথমেই পরিচয় করে দিচ্ছি, স্টুডিওতে রয়েছেন আমানুল্লাহ আমান, জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক। আমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী। তাহমিদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই যেতে চাই আমানুল্লাহ আমান আপনার কাছে। সেটি হচ্ছে যে যদিও আজকে আমরা দেখেছি যে আপনাদের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন ছিল, সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আপনারা আপনাদের মন্তব্যগুলো আপনাদের কেন্দ্রীয় সংসদের সভাপতি বলেছেন তারা কিভাবে দেখছেন। তারপরে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনারা তো ছাত্র সংসদের পরিবেশ নিয়ে কিছুটা দ্বিধান্বিত ছিলেন এর আগে, সেই জায়গা থেকে এই যে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলো দুটি বিশ্ববিদ্যালয়ে, সেটিকে আপনারা কিভাবে দেখছেন এবং সেটি নিয়ে আপনাদের ভাবনা কি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক যারা আছেন এবং মাই টিভির যারা দেখছেন। দেখুন, আজকে সংবাদ সম্মেলনে ডাকসু সহ অন্য জাকসুর যে তফসিল ঘোষণা, সেটিকে আমরা ইতিবাচকভাবেই উপস্থাপন করেছি এবং বলেছি, আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু পাশাপাশি কিছু বিষয়ে আমরা কথা বলেছি ছাত্র সংগঠন হিসেবে। দেখুন যে দীর্ঘ 1.5 দশকের যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতনের পরে বাংলাদেশে যে রাষ্ট্রীয়ভাবে যে মৌলিক সংস্কারের কথা যে আলাপ আলোচনা চলছে, সেই আলাপ আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু এই আন্দোলনের সূতিকাগার, এই জুলাই গণ অভ্যুত্থানের, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়েও সেই সংস্কারের যে ছোঁয়া সেটি লাগা উচিত ছিল এবং সেই যে আপনি রাষ্ট্রের যে সংস্কার প্রত্যাশা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সংস্কার অত্যাবশ্যক ছিল। আমরা প্রথম থেকেই ছাত্র সংগঠন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে, যে আপনি দেখবেন যে 3-4 আগস্ট পর্যন্ত খুনি হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে বৈধতা দেওয়া এবং শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন চলতেছিল, যে হত্যাযজ্ঞ চলতেছিল, যে খুনের রামরাজত্ব কায়েম হয়েছিল, সেটাকে সমর্থন দিয়ে আমরা দেখেছি 4 আগস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের দোসর কর্মকর্তা কর্মচারী তারা হাসিনার পক্ষে মিছিল করছে। আমরা দেখেছি 3 আগস্ট অপরাজয় বাংলার পাদদেশে কিছু আপনি বিবেক বোধহীন শিক্ষক হয়ে গেছিল যারা হাসিনার পদলেহন করেছে। তো এই রকমের কর্মকর্তা কর্মচারী এবং আপনি ছাত্রলীগের অনেক নেতাকর্মী, আপনি যদি আমি একটু খোলাসা করে বলি, আপনি দেখবেন যে খুনি হাসিনার বিদায়ের পরে মাত্র একটি সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। এর আগের প্রত্যেকটি সেশনের অসংখ্য শিক্ষার্থীদেরকে ছাত্রলীগে ছিল এবং ছাত্রলীগে পোস্টেড ছিল, তারা অনেকে হলে আছে, বিশ্ববিদ্যালয়ে আছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে অবস্থা, আপনি সর্বশেষ শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ড থেকে শুরু করে, অর্থাৎ আপনি রাষ্ট্রে অনেক বেশি সংস্কার প্রত্যাশা করতেছেন এবং এই আন্দোলনের সূতিকাগারে আপনি কোনো রকমের সংস্কারে আলাপই যাচ্ছে না। সেটা আমাদের কাছে মনে হয় যে শিক্ষার্থীরা যে তাদের যে আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে যে ডাকসুতে, সেই ডাকসুর প্রতিনিধিত্ব করার জন্য উপযুক্ত সময় তৈরি করতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে আমার কাছে স্পষ্টত মনে হচ্ছে। সেটি আপনার অনেকেই দেখা যাচ্ছে পলিটিক্যালি ন্যারেটিভ দিবে যে ছাত্রদল এটা মনে হয় একটু কম চাচ্ছে, একটু বেশি চাচ্ছে। বিষয়টা তা না। আপনি তো সংস্কারে আলাপ তো সব জায়গায় করবেন এবং এই ডাকসুর গঠনতন্ত্র এবং সংস্কার প্রস্তাবনা নিয়ে ছাত্র সংগঠনগুলি অনেক প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। সেই প্রশাসনে আমাদের পক্ষ থেকে প্রায় মোটা দাগে 40টির মতো সংস্কার এবং গঠনতান্ত্রিক প্রস্তাবনার কথা ছিল এবং প্রায় 377টি বড় ছোট সংস্কারের বিষয়ে আমরা কথা বলেছি। সেইখানে আপনি যদি ধরেন 1% মতো আমাদের সেই প্রস্তাবনাকে নেওয়া হয়নি একটি বড় ছাত্র সংগঠনের। 1% মতো নেওয়া হয়েছে, সেটা হচ্ছে অপরাপর ছাত্র সংগঠনের সাথে যেটি একটু
একটু কমন ছিল, অর্থাৎ তাদের কথা অনুসারে যেটুকু হচ্ছিল সেটি, এছাড়া যে মৌলিক যে সংস্কারের বিষয় সেইখানেও বিশ্ববিদ্যালয়ে কোনো ভ্রুক্ষেপ ছিল না। তাই আমাদের আপাত দৃষ্টিতে স্পষ্টতই মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শুধুমাত্র একটি আনুষ্ঠানিক এবং গতানুগতিক দেখানোর জন্য এই নির্বাচনটিতে যাচ্ছে। সেইখানে যে শিক্ষার্থীদের যে গণ আকাঙ্ক্ষা ছিল এই দীর্ঘ 10-11 মাসেও সেই আকাঙ্ক্ষার প্রতিফলনের চেষ্টায় কোন রকম আন্তরিকতা আমরা এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেখিনি। জি, আমরা আপনার কাছে ফিরবো। আমি তাহমিদ, আপনি নিশ্চয়ই ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল করে সে এখন কেন্দ্রের নেতৃত্ব দিচ্ছেন, তার কথা শুনলেন। এ ব্যাপারে আপনাদের বক্তব্য শুনতে চাই। সুনির্দিষ্টভাবে আমান বলেছেন আনুষ্ঠানিকতার জন্য, লোক দেখানোর জন্য এবং ঢাবিতে এই সংস্কার অত্যাবশ্যক ছিল, এই কথাগুলো শুনলেন। আপনার বক্তব্য কি এ বিষয়ে? তাহমিদ, শুনতে পাচ্ছেন আমাদেরকে? তাহমিদ, আমাদেরকে কি শুনতে পাচ্ছেন? জি, যে আপনি যদি শুনে থাকেন তাহলে ছাত্রদলের পক্ষ থেকে এটিকে আনুষ্ঠানিক বলা হচ্ছে, আমান বলেছেন, শুনেছেন। আমরা বোধহয় ডিসকানেক্ট হয়ে গিয়েছি, আমরা আবারও ফিরবো। প্রিয় দর্শক, একটু বলে রাখি, আমাদের সাথে স্টুডিওতে এসে আমাদের সাথেই যোগ হবেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস.এম. ফরহাদ। আমরা আবারও আমান আপনার কাছে ফিরি। একটি বড় ছাত্র সংগঠন আপনি বলছিলেন, বড় মানে হচ্ছে অন্যতম বড় না সবচেয়ে বড়, কোনটা দাবি করবেন আসলে? এটা আসলে আলোচনার বিষয় হতে পারে না, অন্যতম বড় না সর্ববৃহৎ। সেটা তো শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষার্থীরা কাদের মিছিলের পিছনে কতটুকু দৈর্ঘ্য প্রস্থ থাকে এবং বিভিন্ন ফোরামে শিক্ষার্থীরা কাদের প্রতি বেশি ঝুঁকে থাকে, অথবা ছাত্র সংসদ নির্বাচন, এই সমস্ত ক্রাইটেরিয়াগুলি থেকেই তো আসে আসলে বৃহৎ সর্ববৃহৎ শব্দটা। সেটা আমি বলেছি অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন, অন্যতম বৃহৎ। আপনি নিশ্চয়ই, আপনার কাছে ফিরবো। আমি একটু তাহমিদের কাছে আবার ফিরছি। তাহমিদ, শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, আমি শুনতে পাচ্ছি। যে তাহমিদ, কেবলমাত্র আনুষ্ঠানিকতার জন্যই, লোক দেখানোর জন্যই এই নির্বাচনের আয়োজন, কোনো সংস্কার হয়নি, পরিবেশ তৈরিতে ব্যর্থ, এটি আমানুল্লাহ আমানের বক্তব্য। আপনাদের অপিনিয়নটা একটু জানতে চাচ্ছি এ বিষয়ে। আচ্ছা, আমি এই অপিনিয়নের সাথে আসলে আমি দ্বিমত পোষণ করব। এবং খুব স্বাভাবিকভাবে যখন তারা বিশ্ববিদ্যালয় সংস্কার এবং দেশের সংস্কারকে এক করে ফেলে, তখন আসলে তাদের বোঝা যায় যে আসলে এখানে দুটো বিষয়ের মধ্যে যে বেসিক কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টটা আসলে পুরোপুরি ক্লিয়ার না। একটা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে সেখানে কোনো প্রশাসনের পরিবর্তন হয় না, সেখানে হচ্ছে আপনার নতুন প্রতিনিধিত্ব আসে, অর্থাৎ ছাত্রদের প্রতিনিধিত্ব আসে। এবং সেই প্রতিনিধিত্বের মাধ্যমে আপনি সেখানে যেই পরিবর্তনগুলো চান সেই পরিবর্তনগুলো নিয়ে আপনি কথা বলতে পারবেন, সেই পরিবর্তনগুলো আপনি আনতে পারবেন। কিন্তু একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে আপনার সরাসরি প্রশাসনটা পরিবর্তন হয়ে যায় এবং সেখানে একটা নির্দিষ্ট দল তখন ক্ষমতায় আসে, তারা সম্পূর্ণ দেশটাকে পরিচালনা করে। ফলাফল হিসেবে আপনার একটা ফ্যাসিবাদকে থামানোর জন্য বা ফ্যাসিবাদ বন্ধ করার জন্য আপনার সংস্কারগুলো এখানে যতটা গুরুত্বপূর্ণ, বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ততটা না। এখন দেখেন, তার মানে কি আমি বলতেছি যে আমি বিশ্ববিদ্যালয় সংস্কার চাই না? অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সংস্কারগুলো চাই। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন, বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করে এই সংস্কারগুলোকে হচ্ছে, মানে যতটুকু সংস্কার আমরা এক্সপেক্ট করেছিলাম ততটুকু সংস্কার আমরা পাই নাই, আমরা তার থেকে কম সংস্কার পেয়েছি। বাট সংস্কার যে একেবারেই হয় নাই বিষয়টা এরকম না। এবং দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে একটা লম্বা সময় পর্যন্ত কোনো প্রকার ছাত্র সংসদ নির্বাচন ছিল না। এবং ছাত্র সংসদ নির্বাচন না থাকার কারণে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিকরণ হয় না, বরং বিরাজনীতিকরণ হয়েছে। এখানে সম্পূর্ণভাবে ছাত্রলীগের কাছে বিশ্ববিদ্যালয়গুলো, ক্যাম্পাসগুলোকে ইজারা দিয়ে দেওয়া হয়েছে। ফলাফল হিসেবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব, সেই জিনিসটা কেমন হতে পারে এটাই কিন্তু আমরা জানি না, এবং এটা ধারণাটাই আমাদের কাছে নাই, সাধারণ শিক্ষার্থীদের কাছে নাই। তারা এখন যেটা চাচ্ছে যে আমরা আসলে এই শিক্ষার্থীদের প্রতিনিধিত্বটা নিশ্চিত হোক, এই প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়ার মাধ্যমে তাদের যে রাইটস গুলো আছে সেই রাইটস গুলো নিয়ে আসলে ক্যাম্পাসে কেউ কথা বলতে পারবে। আমরা এখন দেখতে পারি ক্যাম্পাসে যখন অনেক ধরনের সমস্যাগুলো আছে, এই যেমন নিরাপত্তার কথা আসলো, কিংবা হচ্ছে সাম্য হত্যার ঘটনা ঘটলো, এই সাম্য হত্যার ঘটনায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের যে সম্মিলিত ভাবে
বিচারের জন্য আন্দোলন করা বা সাম্যের যারা প্রতিনিধি হয়ে বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলবে সেই জিনিসটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারিনি। বরং আমরা দেখেছি যে ছাত্রদল মানে যখন সাধারণ শিক্ষার্থীরা তারা হচ্ছে সাম্যের বিচারের জন্য আন্দোলন করলো, তখন ছাত্রদল কি করলো, তারা সাম্যকে কত বেশি ওন করে এই জিনিসটা প্রমাণ করতে গিয়ে তারা হচ্ছে আন্দোলনটা শুরু করলো। বিচারে না গিয়ে তারা আন্দোলনটা নিয়ে গেল যে আমরা প্রশাসনের পদত্যাগ চাই, আমরা হচ্ছে ভিসির পদত্যাগ চাই, প্রক্টরের পদত্যাগ চাই, এবং সম্পূর্ণ জায়গাটাকে হচ্ছে ভিন্ন দিকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। যখন আমাদের কাছে একটা সুযোগ ছিল যে আমরা নিরাপদ ক্যাম্পাসের জন্য আন্দোলন করব এবং এই হত্যার সাথে যারা দায়ী ছিল তাদেরকে আমরা বিচারের জন্য আন্দোলন করব, বিচারের আমরা দাবি জানাবো এবং প্রশাসনকে একটা এক্সটেন্ড পর্যন্ত এই ঘটনাগুলোর জন্য হচ্ছে দায় দেওয়া দরকার ছিল, যাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাগুলো নিশ্চিত করা যায়। কিন্তু যখন হচ্ছে আপনি এই ধরনের একটা রিজিড পজিশনে চলে যান, তখন কিন্তু আপনার আন্দোলনের জায়গাটা থাকে না। এবং ছাত্রদল প্রথম থেকেই তারা আসলে যখনই তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে আপনারা যেই কথাগুলো বলছেন সে কথাগুলো কেন ডাকসুর পরে করা যাবে না, তারা কিন্তু সেটা একবার ক্লিয়ার করতে পারে না। এবং এই জায়গা থেকে এটা স্পষ্ট যে আসলে তাদের আসলে ডাকসু চাওয়াটা এটা আসলে কতটুকু সেটা পুরোপুরি নিশ্চিত না। ডাকসুর চাওয়াটা কতটুকু নিশ্চিত না, এটি আপনার প্রশ্ন। আমি একদমই 2 মিনিটের জন্য একটু এই কথার একটু উত্তর আমানুল্লাহ আমান আপনার কাছ থেকে একটু চাই। আমার খুব কষ্ট হচ্ছে, আমি খুবই নিজেকে মনে হচ্ছে যে বাইরে এরকম একটা দেশের জন্য মানুষ এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানের সূতিকাগার হয়ে গিয়েছিল, যেই প্ল্যাটফর্ম থেকে বাকসাস আসছে আর কি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে, সেই প্ল্যাটফর্মের একজন নেতা যে কথা বললেন যে তারা যেমন আজকে ডাকসু মানে যে ভোটার তালিকার মধ্যে দেখলাম যে এখন পর্যন্ত আমার কাছে 9 জনের লিস্ট আছে যারা ডাকস মানে ভোটার হয়েছে, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল, বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সম্পাদক ছিল, আপনার কি বলে এটা বিজয় 71 হলের বিভিন্ন পদে ছিল এরকমের যারা ভোটার হয়েছে। তো আমি যে কথাটা দিয়ে বললাম যে যারা সেই 4 আগস্ট পর্যন্ত মানে আওয়ামী লীগের দোসর হয়ে খুনি হাসিনার তাবেদার হয়ে যারা হামলায় পর্যন্ত নেতৃত্ব দিয়েছে, সেই বিচারটি আর কথা বলতে গেলে যে বল ডাকসু পিছিয়ে যাওয়ার কথা বলতেছে, সেই বিচারটি যারা চায় না, অর্থাৎ এরা তো অনেকেই ছাত্রলীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসময় ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের সাথে ছিল, ছাত্রলীগ করেছে, ছাত্রলীগকে হামলা করেছে, তো আজকে সেই পরম ভ্রাতৃত্বের টানে এই কথাগুলিকে মানতে চায় না। বিষয় হচ্ছে যে আমরা যেটা বলেছি যে ডাকসু হল মানে ডাকসুতে যে আমি সভাপতি পদে এবং আপনার হল সংসদের যে প্রাধ্যক্ষ যে পদাধিকার বলে যে 2টি পদ পায়, এরকমের আমরা 44টি মোটা দাগে সেই সংস্কারের কথা বলেছি। এইটা যদি অপ্রাসঙ্গিক অবাস্তব হইতো এবং বাস্তবতা বিবর্জিত হইতো তাহলে না আপনি ট্যাগ দিতে পারতেন। কিন্তু যারা 4 আগস্ট পর্যন্ত যখন সারা দেশের নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, সেই সময় হাসিনার সাথে ছিল, তাদেরকে বৈধতা দেওয়ার যে কথাবার্তা বলতেছে ভাই, এগুলি ঠিক আমি এদের কাছ থেকে জুলাইয়ের চেতনার কথা আমাদের শুনতে হচ্ছে। জি আমান আপনার কাছে, আমি তাহমিদের কাছে ফিরবো। তাহমিদ আপনার কাছে ফিরবো। আমি একটু আমাদের সাথে এসেছেন স্টুডিওতে এস.এম. ফরহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সভাপতি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যেই বেশ কথা শুনছিলাম। আমানুল্লাহ আমান বলেছেন যে এই নির্বাচন যেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকতা, এটি লোক দেখানোর জন্য পরিবেশ তৈরি হয়নি। বাকি কিছু কথা আপনি শুনেছেন। তাহমিদ মনে করছে যে পুরোপুরি সংস্কার হয়নি, কিন্তু পরিবেশ তৈরি হয়নি সেটা না, আমি বলেছি যে রাষ্ট্রে আপনি যে মৌলিক সংস্কারের কথা বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সংস্কারের ছোঁয়া লেগেছে কিনা। জি ঠিক আছে। আর তাহমিদ বলছেন যে রাষ্ট্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দুটি এক করে মিলানোর ওভাবে সুযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় তো একদমই হয়তো টু দা পয়েন্ট এভাবে না, কথাগুলোই আপনাদের মন্তব্য শুনতে চাই, ছোট্ট করে একটু শুনতে চাই। প্রথম যে ব্যাপার, ডাকসুকে থামানোর জন্য বলা হয় যে রাষ্ট্রের সংস্কারের পরে যেমন নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কারের পরে নির্বাচন, কিন্তু এক্সাম্পলগুলো দেওয়া হয় না। অথচ এভাবে যদি ভাবতেন যে আপনি যদি ডাকসুতে নির্বাচন দিতে চান তাহলে আপনার কি দরকার? দরকার হচ্ছে হলের প্রভোস্ট চেঞ্জ করা, দরকার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর প্রভিসি চেঞ্জ করা, দরকার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যারা ভোটার হবে এবং যারা ভোট নেবে, টোটাল ম্যানেজমেন্ট করবে, প্রত্যেকটা স্টেক হোল্ডারের চেঞ্জ করা। সেটা কিন্তু খুব ইজিলি আমরা পেরেছি। টোটাল স্ট্রাকচার আমরা চেঞ্জ করেছি বিশ্ববিদ্যালয়ে, মানে গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন চেঞ্জ হয়েছে। আর রাষ্ট্রে কি দরকার? রাষ্ট্রে হচ্ছে থানা পর্যায়ের অফিসার, এসপি,
ডিসি এবং রাষ্ট্রের বিভিন্ন স্টেক হোল্ডার, পুরো স্টেক হোল্ডার প্রত্যেকটা মেকানিজম চেঞ্জ করতে পারলেই পরে আপনি কিন্তু রাষ্ট্রের নির্বাচন দিতে পারেন। কিন্তু আপনি কি পেরেছেন? পারেন না। আপনি পুলিশ থেকে র্যাবে ট্রান্সফার করছেন, হ্যাঁ এসপি এখান থেকে এসপি ওখানে ট্রান্সফার করছেন, এখানকার ওসি ওখানে ট্রান্সফার করছেন, এটাই করছেন। দিন শেষে ফ্যাসিবাদী 15 বছরের নিয়োগ কিন্তু এখানে ঠিকই থেকে গেছে আর কি। যে জিনিসটা আপনি বিশ্ববিদ্যালয়ে যেভাবে পেরেছেন হল প্রভোস্ট এবং টোটাল প্রশাসনকে চেঞ্জ করে দিয়ে একটা সুন্দর সিস্টেমে চলে আসা, সেটা কিন্তু রাষ্ট্রে পারেন না। দুটো সিমিলার দেখা ঠিক না। দ্বিতীয়ত আসেন, আসলেই কে প্রার্থী হলো, কে ভোটার হলো, ছাত্রদল জিতলো না, বাকচাষ জিতলো না, শিবির জিতলো, এই প্যারামিটারে ডাকসু হবে কিনা এটা জাজমেন্ট করা কখনো উচিত না। এটা ব্যাড ইন্টেনশনের বহিঃপ্রকাশ। কে জিতলো, কে হারলো, কে ভোট দিল, কে ভোট দিল না, ম্যাটারই করে না। ম্যাটার করে শিক্ষার্থীরা অন টাইমে ভোট দিতে পারলো কিনা, শিক্ষার্থীরা তার ডেমোক্রেটিক প্র্যাকটিসটা করতে পারলো কিনা, শিক্ষার্থীরা ছাত্রদের যে দাবিগুলো জানানো, ম্যান্ডেটগুলো দিয়ে জনপ্রতিনিধিদেরকে কাজ অ্যাসাইন করা এবং সেটা ফলো আপ করা, জবাবদিহিতা করা, সেটা করতে পারলো কিনা। গত 1 বছর সেটা পারে নাই, 1 বছর চলে যাওয়া সত্য। আবার দ্বিতীয় আরেকটা ইস্যু, রাষ্ট্রে যে ভোটার, আপনি যদি জাতীয় নির্বাচন দেন, আপনাকে যে ভোটার ম্যাস লেভেলে সব ভোটারকে আপনাকে ডিল করতে হয়, সেম বয়সের না, সেম বুঝের না, সেম স্ট্রাকচারের না, ওয়ার্ল্ড মানে রাষ্ট্রওয়াইড। আর যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকশন দেন, আপনার সব ভোটার ম্যাচিওর, এটাতে কেউ মানে আলাবোলা কেউ আসে নাই, সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এটাকে আপনি বোকা মনে করেন না, এরা যথেষ্ট ম্যাচিওর। আর এখন আসি বিচারের জন্য কিংবা অন্যান্য যে ফ্যাক্টর, যে কয়েকজন ছাত্রলীগের কারা কারা ভোটার হয়েছে বলতেছেন, আপনার করণীয় কি? আপনার করণীয় এটাকে কজ দেখে ডাকসু পিছানোর কথা বলা না, আপনার করণীয় এটাকে কজ দেখে ডাকসুকে কোয়েশ্চেন করা না। আপনার করণীয় হচ্ছে প্রশাসনকে বলে দেওয়া যে এই লোকজন সিস্টেম ফাঁকি দিয়ে এখানে ভোটার হয়েছে, তাদেরকে এখান থেকে বাতিল করে দেন। সেটা প্রশাসন করবে। যারা ভোটার হতে পারবে না সেটা প্রশাসন পানিশমেন্ট আওতায় নিয়ে আসবে। বরং প্রশাসনকে বাধ্য করতে হবে, আপনারা সিস্টেম লস করছেন কেন সেটার জন্য। বরং ছাত্র সংগঠনগুলো উচিত হবে ডাকসু অন টাইমে করেন এবং কোথায় সিস্টেম লস হচ্ছে আপনাদেরকে হেল্প করবে, যে আমরা এটা টোন হওয়া উচিত। এখন যে টোন, সেই টোনটা ব্যাড ইন্টেনশনের বহিঃপ্রকাশ। যে আমরা আলোচনায় ফিরবো, যদিও জানিয়ে রাখি আজকে ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়েছে তারা ইতিবাচকভাবেই দেখছেন, কিন্তু সমস্যাগুলো কি কি সেটি আমানুল্লাহ আমানু বলছিলেন। আমরা আলোচনায় ফিরবো দর্শক, তবে ছোট্ট একটা বিরতি থেকে ফিরতে হচ্ছে। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। আমরা কথা শুনছিলাম প্রত্যাশার ছাত্র সংসদ নির্বাচন, সেই এই সময়ের প্রতিনিধিত্বশীল গুরুত্বপূর্ণ অন্যতম ছাত্র সংগঠনের মধ্যে 3 ছাত্র সংগঠনের প্রতিনিধি উপস্থিত রয়েছেন। আমরা শুনছিলাম বিরতির আগে ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানের কথা, শুনছিলাম এস এম ফরহাদ ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির কথা। আবার ফিরছি মুখ্য সংগঠক গণতান্ত্রিক ছাত্র সংসদের তাহমিদ আল মুদাসসির চৌধুরী আপনার কাছে। শুনছিলেন 2 ছাত্র শিবির এবং ছাত্র দলের কথা, সেখানে আপনি আপনার বেশ কিছু কথার জবাব দিয়েছিলেন। আমান, আপনার বক্তব্য শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে আমান ভাই যে অভিযোগটি আমার বিরুদ্ধে এনেছেন যে আমি আওয়ামী লীগ, নীল দলের শিক্ষক কিংবা ছাত্রলীগের যারা ছিল তাদের ব্যাপারে বৈধতা দেওয়ার চেষ্টা করছি, এটা আসলে পুরোপুরি ভুল। আমার কথাটা খুবই সিম্পল এই জায়গা থেকে যে আপনি দেখেন যখন ছাত্র সংসদ নির্বাচন, মানে আমরা এই যে ছাত্র সংসদ নির্বাচন হবে, তখন আমার প্রতিনিধিরা থাকবে, আমার ছাত্র প্রতিনিধিরা থাকবে। এই প্রতিনিধিরা কিন্তু কোথা থেকে আসবে? এরা কিন্তু ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনে যারা একদম নেতৃত্বে ছিল, সে যেই দলেই হোক না কেন, সেটা হোক ছাত্র দল, শিবির কিংবা হচ্ছে আমাদের গণতান্ত্রিক ছাত্র সংসদ, মানে প্রত্যেকটা দলেই কিন্তু মানে জুলাই বিপ্লবে তারা হচ্ছে সম্মুখ সারিতে ছিল এবং এখান থেকেই কিন্তু লিডারশিপটা আসবে। অন্য কোথা থেকে আসার কিন্তু তেমন একটা সুযোগ নেই। আপনি প্রত্যেকটা হলে হলে যান, প্রত্যেকটা হলে এখন ছাত্র দল, শিবির বা ছাত্র সংসদে যারা আছে তারা সবাই কিন্তু অভ্যুত্থানের ফেস, এই বিপ্লবের ফেস। তো তারা যখন আপনার প্রতিনিধি হবে, তারা কি কখনো আপনার আওয়ামী লীগের নীল দলের শিক্ষকদের বাঁচানোর জন্য কাজ করবে? তারা কি ছাত্রলীগের নেতাদের বাঁচানোর জন্য কাজ করবে? কখনোই করবে না এবং করার কোনো সম্ভাবনাই নাই। আমরা দেখেছি যে 5ই আগস্টের পর থেকে আমরাই কিন্তু এই নীল দলের শিক্ষক এবং হচ্ছে এই ছাত্রলীগের যারা আছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলে এসেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বলেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন তদন্ত কমিশন করলো, তদন্ত কমিটি করলো, সেই তদন্ত কমিটিগুলো কি রকম রিপোর্ট দিয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি। এখন তাহলে আমার কি করা লাগবে? আমি কি শুধুমাত্র আন্দোলন করব যে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে প্রত্যেকদিন আন্দোলন করতে থাকবো? আমাদের কথা হচ্ছে আমরা যখন ছাত্র সংসদ নির্বাচনটা হবে, আমার প্রতিনিধিরা থাকবে, তখন আমি আরো স্ট্রংলি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটার জন্য প্রেসার দিতে পারবো এবং এই প্রেসারের মাধ্যমে নীল দলের যে শিক্ষকদের এখন পর্যন্ত বিচার করতে এই প্রশাসন সমর্থ হয়নি, তাদের বিচারটা আমরা নিশ্চিত করতে পারবো। একই সাথে যে ছাত্রলীগদের এখন পর্যন্ত কোনো ধরনের বিচার হয় নাই, যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। জি তাহমিদ, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনার সাথে আবারও আমরা যুক্ত হব। আমরা একটু ফিরছি। আমান,
আপনার কাছে সেটি তো আপনি তো শুনলেন আপনার কথার একই সাথে একটু বলি, সেটি হচ্ছে যে প্রায় 40,000 ভোট এখন পর্যন্ত খসড়ার যে ভোটার তালিকা 39,932 জনের তালিকা প্রকাশ করা হয়েছে। আপনারা কি প্যানেল কিভাবে সাজাবেন, কাদেরকে দিয়ে সাজাবেন, এ বিষয়ে কি আপনাদের এখন পর্যন্ত সিদ্ধান্ত কি হয়েছে? এই বিষয়ে আলাপ আলোচনা চূড়ান্ত করতে পেরেছেন? ধন্যবাদ। এই বিষয়ে বলার আগে আর একটু বলে নিই আমি। বিষয় হচ্ছে আপনি যখন প্রশ্ন করলেন তার উত্তরে আমার যে কথাগুলো, এর মধ্যে কি আপনি কোথাও আপনি অনুধাবন করতে পেরেছেন যে ছাত্রদল ডাকসু চায় না এরকম কোনো কথা বলেছি? না, আমাদের জাতীয়ভাবে যে কাজগুলি হচ্ছে ঠিক এইখানেও এরকম একটা প্রতিবিম্ব দেখতে পেলাম যে আপনি জাস্ট এই গাজীপুরে একদিন গতকালকে আর কি এই ছাত্রলীগ থাকা অবস্থায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তার গার্লফ্রেন্ডে মারছে, সেই ছবিটা পোস্ট করে একজন পোস্ট করেছে, সাথে সাথে সেইটা মনে করেন যে ঝড়ের গতিতে শেয়ার হয়ে যাচ্ছে যে ছাত্র দলের সভাপতি এই কাজ করতেছে, মানে আবসা আবসা ভিডিওটা দেখা যাচ্ছে। মানে এই যে একটা এই নিয়েছে ওই নিল, যা কান নিয়েছে চিলের পিছে ঘুরছি মরে আমরা সবাই মিলে, এই রকমের এই ভাইরা, বিশেষ করে আমার ভাই এস এম ফরাদদের সংগঠন এরকম করতেছে। বিষয়টা হচ্ছে আপনার এইখানে যদি ফ্যাসিস্ট থাকে আপনি বলতেই পারবেন না, আপনার এখানে যদি নিপীড়ক থাকে আপনি বলতেই পারবেন না, যারা হামলা করলো তারা সদর্পে ঘুরে বেড়াচ্ছে আপনি বলতেই পারবেন না, আপনি বললে যে আপনি ডাকসু চাচ্ছেন, এটা কোনো ন্যারেটিভ হতে পারে? আজকে এই যে এস এম ফরাদ যেটা দিয়ে শুরু করলেন যে ফ্যাসিস্টের সহযোগী তাদেরকে মানে সরিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের সব জায়গা থেকে। অমর একুশে হলে প্রবেশ ইস্তিয়াক আহমেদ সাহেব, উনি 19-এর পাতানো ডাকসুর পরে উনি ওই সময় একটা দায়িত্বশীল জায়গায় ছিলেন, ওনাকে প্রশ্ন করার পর উনি উত্তর দিয়েছিলেন আমি কি ছাত্রলীগের বাইরে? উনি এখন অমর একুশে হলের প্রভোস্ট। আপনি আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ভাই, এমনও ঘটনা ঘটেছে আমরা ছাত্রদলের মিছিল নিয়ে যেতাম, ছাত্রলীগ যখন হামলা করত অনেক সময় দেখা গেছে যে কলা ভবনে বা কোনো ভবনের ভিতরে আমাদের ছেলেরা যখন আশ্রয়ের জন্য যেত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করে নতুন দেখা গেছে প্রভাষক হয়েছে, তারা ধরে কর্মকর্তা কর্মচারীরা আমাদের গায়ে হাত দিয়েছে, আমাদের উপর হামলা করেছে, এই ধরনের অসংখ্য ঘটনা 15.5 বছরে আছে। তারা সদর্পে এখনো ক্যাম্পাসে ঘুরতেছে, তাদের বিচারটা আমি চাইতে পারবো না। আমরা 2টা মামলা করেছি, সেখানে ছাত্রলীগের যারা আসামি হয়েছে এরকম অনেকে এখনো ক্লাস পরীক্ষা দিচ্ছে, তাদের বিচার আমি চাইতে পারবো না। বিচার চাইলে আপনি বলবেন যে আপনি ডাকসু চাচ্ছেন না। ডাকসুর ইতিহাস তো আপনাদের কাছ থেকে আমার শিখতে হবে না। ডাকসু দিয়ে ছাত্রদল বাংলাদেশে জনপ্রিয় হয়েছে, ডাকসু কেন আমরা চাবো না? ডাকসুর আলাপ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে এই মৌলিক সংস্কারের প্রস্তাবনা, গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাবনা, এই সমস্ত বিষয়ে ইতিবাচকভাবে ছাত্রদল সমস্ত সহযোগিতা করেছে, প্রস্তাবনা দিয়েছে, সেই বিষয়ে বিশদ আলোচনা করেছে এবং একটি মানে শিক্ষার্থীরা যে প্রকৃত ডাকসু আশা করে, যে গণ আকাঙ্ক্ষার ডাকসু, যে ডাকসু আসলে আমার প্রতিনিধিত্ব করবে, শিক্ষার্থী প্রতিনিধিত্ব করবে, সেটার জন্য সবচেয়ে বেশি সচেষ্ট আমরা ছিলাম। আমরা 377টি সংস্কার প্রস্তাবনা দিয়েছি, আর যদি কোনোটা অযৌক্তিক হতো, কোনোটা হাস্যকর হতো, বিভ্রান্তিকর হতো, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সামনে নিয়ে আসতো, ওনারা অন্য ছাত্র সংগঠন নিয়ে আসতো। আমি একটু, সুতরাং আপনি কেমনে বলেন যে আমি আন্তরিক না? জি, আমি একটু এস এম ফরাদ, আপনারা কিভাবে বলেন যে আন্তরিক না? এই প্রশ্নটা আপনাকে করেছে, আপনারা আন্তরিক এটি বলেছেন। হ্যাঁ, ওনারা আন্তরিক এক্সাম্পল দিতে গিয়ে উনি একটা উদাহরণ টেনেছেন যে ডাকসুর মধ্য দিয়ে ছাত্রদল জনপ্রিয় হয়েছে এবং তারা ডাকসুর মধ্য দিয়ে তাদের আসলে বেড়ে ওঠা সবকিছু উদাহরণ টেনেছে। দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল যেমন ডাকসুতে অংশগ্রহণ করে বেশ ভালো বিজয় যেমন দেখিয়েছে, আর ডাকসু বন্ধ করার ইতিহাসটাও কিন্তু ছাত্রদলের। বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে তখন টানা ডাকসু বন্ধ কি করে হলো, নিয়মতান্ত্রিক একটা ডাকসু? এই কোয়েশ্চেনটা আমি আমার কাছে জানতে চাই। তারপর জানতে চাইবো যে হচ্ছে এই গণরুম গেস্টরুমের ম্যাসিভ প্রকৃতিটা, এই যে গণরুমের প্রকৃতিটা কবে থেকে স্টার্ট হইলো, গেস্টরুমটা কিভাবে স্টার্ট হলো ক্যাম্পাসে, এগুলো তো আগে ছিল না। ডাকসুতে তো আপনারা জিতছিলেন, তখন জিতে এটা কি বিলুপ করেছিলেন নাকি এটা ম্যাক্সিমাইজ করেছিলেন? কিভাবে ম্যাক্সিমাইজ করেছিলেন? উদাহরণগুলো আমি টানতে অনুরোধ করবো আমাদের আমান ভাইকে। এরপরে আসি হচ্ছে উনি একটা উদাহরণ টানলো যে হচ্ছে টর্চারের ঘটনা ঘটছে আর কি, যে বেশ অনেক বেশি টর্চার হয়েছে, এই জন্য এখনো পরিবেশের কিছু ক্রাইসিস থেকে গেছে। দেখেন, আমাদের মহসিন হলে আমাদের এক প্রতিনিধি জনশক্তি রাকিব ভাইকে সারা রাত ছাত্রলীগ পিটায় রক্তাক্ত করে উনি তখন রক্তবমি করতেছিল। এক পর্যায়ে ছাত্রলীগের নেতৃবৃন্দ তখন যখন টর্চার করতেছে, তখন এই মুহূর্তে ভাই বলতেছে আমাকে একটা পানি দাও, আমি মনে মারা যাবো। তখন তারা বোতলে পেস্রাব করে বলতেছে পেস্রাব খা ওই রাকিব ভাইকে।
তখন হল প্রভোস্ট আসছে, তৎকালীন হল প্রভোস্ট এসে তাকে থানায় গিয়ে রাকিব ভাইকে উল্টা অপরাধী সাজিয়ে মামলা দেয়। আমার রানিং কমিটির মিফতাহুল মারুফ যে হচ্ছে সাহিত্য সম্পাদক মিফতাহুল মারুফ, তাকে জিয়া হলে জঙ্গি টাক দিয়ে পিটানো হয় রাতব্যাপী। পিটানোর পরে ছাত্রলীগ এবং হল প্রভোস্টের নেতৃত্বে শাহবাগ থানায় তাকে মামলা দিয়ে আসামি করা হয়। আচ্ছা, আমি তো কোথাও বলেছি যে আমাদের উপরে টর্চার হয়েছে এই কারণে এখন কোনো পরিবেশ না, আপনি ভুল ব্যাখ্যা করে দিচ্ছেন। আমি বলছি আমি যে অপরাধী তার বিচার চাইতে পারবো কিনা, আমি সেটাই বলছি। আমি হচ্ছে আমাদের সাথে আমি আসলে উদাহরণ এটার সাথে কি এটাকে মেলানো হয়েছে জানেন তো? আমার যে ভিকটিম গুলো হয়েছে, দুটো উদাহরণ দিলাম। এইসব জায়গায় আমি কিন্তু ভিকটিমের জন্য মামলাও করেছি এবং সেটা আলাদা করে ডিল হচ্ছে, কাজ হচ্ছে। আমি দুটো 22% নিয়ে যাই নাই যে আমার হয় মারুফের বিচার লাগবে, রাকিবের বিচার লাগবে, নয় ডাকসু হবে না, এই থিওরিতে আমি যাই নাই। আমার মহসিন হলে রাকিবের বিচার না হলে মহসিন হলে নির্বাচন হবে না, এই থিওরিতে যায়। দুইটা আলাদা জিনিস। কারণ তখন যারা অপরাধ করেছে তারা আলাদা স্টেক হোল্ডার, আর এখন যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা নতুন এসে ভোট দিতে চায়, আগ্রহ পোষণ করছে, বিশাল সংখ্যক শিক্ষার্থী, তাদের যে সেন্টিমেন্ট ডিফারেন্ট জিনিস। মানে আপনি বলছেন যে আপনি আপনার জায়গা থেকে কি আপনি মনে করছেন যে প্রশাসনের যে সংস্কারগুলো হওয়া জরুরি সেগুলো হয়ে গেছে ম্যাক্সিমাম হয়েছে, সব জায়গায় হয় নাই। অনেক জায়গায় যেমন আমাদের প্রশাসনের অনেকগুলো টিম সংস্কার কমিশন গঠন করেছে, অনেকগুলোই, সবগুলো কমিশনের রিপোর্ট সন্তোষজনক না, অনেকগুলো কমিশনের রিপোর্ট দেয় কাজ জায়গায় নেই, অনেক ঘাটতি আছে আমি জানি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক ঘাটতি আছে। এই ঘাটতির মানে এই না যে আমি শিক্ষার্থীদের অধিকারের ডাকসুকে আমি পিছাই দেবো, বরং প্রশাসনকে ছাত্রদলের উচিত হবে। কথা কে বলছে? আপনি আপনার জানার মধ্যে কে বলছে? ছাত্রদল কথা বলেছে? আমরা কথা বলেছি? ছাত্রদলের সভাপতি সেক্রেটারি আজকেও বিভিন্ন মিডিয়াতে বলছে ডাকসু পরিবেশ এখনো হয় নাই, এখানে নিরাপত্তা সমস্যা হচ্ছে। আজকে একটা সংবাদ সম্মেলন করে তফসিলকে স্বাগত জানানো হলো, আপনি বলতেছেন যে বিভিন্ন জায়গায় বলেছে। আজকে মিডিয়া কমেন্টে বলেছে ডাকসু পরিবেশ এখনো তৈরি হয় নাই। আপনাদের মিডিয়া, আমার সামনে মিডিয়াতে মধুর ক্যান্টিনের আশপাশ এরিয়ায় ছাত্রদলের প্রতিনিধিরা একদম মিডিয়ার সামনে কমেন্ট দিয়েছে। প্রেসিডেন্ট সেক্রেটারির বক্তব্য সংগঠনের বক্তব্য না, কোনো কর্মীর বক্তব্য সংগঠনের বক্তব্য? সংবাদ সম্মেলন করে আমরা বললাম যে আমরা বিশ্ববিদ্যালয়ের আপনার নেতৃবৃন্দের কথা বলছি, বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ তারা মিডিয়াতে কমেন্ট দিয়েছে ডাকসুর এখনো পরিবেশ তৈরি হয়নি। না, পরিবেশ তৈরি হয়নি হয়তো বলেছে, কিন্তু নির্বাচন করবে না সেটি তো বলেনি, মেবি খুব সম্ভবত। না, আমার ভাষ্য হচ্ছে ছাত্রদল যে সময় ডাকসুতে জিতে আসলো, যে সময়টাতে, সেই সময়টাতে যেখানে গণরঙ্গ গেস্টরুমের প্র্যাকটিস ছিল, যেখানে নিশ্চিতভাবে সহাবস্থান ছিল না, যেখানে হলগুলোতে রাজনৈতিক বাজে প্র্যাকটিস ছিল, সেই সময়টাতে ডাকসু হয়েছে। আর এখন কোনো হলে কোনো রাজনৈতিক বাজে প্র্যাকটিস নাই, কারোর দখলে নাই, শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করতে পারছে, একটা ডেমোক্রেটিক অ্যাপ্রোচ আছে, সুন্দর একটা পরিবেশ আছে। এরকম কোনো গণরঙ্গ গেস্টরুমের সংস্কার নাই, গণরঙ্গ গেস্টরুমের কালচার নাই, সংস্কৃতি নাই, তারপরে কোনো ধরনের কাউকে ব্যানগার বানানো হতে পারে, তাই তো? তো এর সুন্দর পরিবেশকে যদি কেউ পরিবেশ নাই বলে, আপনি প্রশাসনের সমালোচনা করেন, প্রশাসনকে হেল্প করেন সেই জায়গায় ইমপ্রুভ করতে, তার মানে এই না তো পরিবেশ নাই। আমি আলোচনায় ফিরবো, আমাকে আরেকটা বিরতিতে যেতে হচ্ছে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমরা আমানুল্লাহ আমান আপনার কাছেই ফিরি। আমি খুব ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000 ভোট আছে, সেই ভোটের মধ্যে আপনি কি মনে করছেন যে যারা 17 বছর ক্ষমতায় ছিল তাদের সেই ছাত্র সংগঠনের কত % ভোট থাকতে পারে বলে আপনি মনে করেন, কিংবা আছে তো নাকি? অবশ্যই আছে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তার আগে আমি এসএম ফরাদ যে একটু আগে যেটা আপনাকে বললেন সে বিষয়ে আমি একটু বলতে চাচ্ছি। সেটা আপনি 90-এর ডাকসুতে ছাত্র দলের নিরঙ্কুশ বিজয়ের পরে 91 সালে তখন আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন একে আজাদ চৌধুরী স্যার, উনি তার পরের বছরই কিন্তু ডাকসু একদম তফসিল ঘোষণা পর্যন্ত হয়ে গিয়েছিল। তখন এই ছাত্রলীগ সহ অপরাপর ছাত্র সংগঠন সেইটিকে বানচাল করার জন্য আপনার ভিসির অফিসের সামনে, রেজিস্ট্রার বিল্ডিং, কলা ভবনের সামনে বোমাবাজি, দ্বিপাক্ষিক অর্থাৎ যাতে ইলেকশনটি না হয়, এরকমের 3বার তখন বিএনপি সরকারের সময় 3বার ডাকসুকে সচল করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেইটা ছাত্র সংগঠনগুলির দ্বন্দ্ব হোক, আবার মানে যদি ইলেকশন হয় তাহলে সরকারি দলের প্যানেল জয়ী হয়ে যেতে পারে, সেই আশঙ্কা থেকে বিরোধী যারা ছাত্র রাজনীতি করেছে তখন তারা বিরোধিতা করেছে। আর একটি বিষয়ে সহাবস্থানের কথা উনি বলেছেন, আমার মনে হয় এসএম ফরাদ এটা জানেন না, সর্বশেষ যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও আপনার আমরা সাদাকে সাদা বলতে জানি, পূর্ণাঙ্গ সহাবস্থানের কথা আমি বলবো না, কিন্তু সকল ছাত্র সংগঠন আপনার প্রত্যেকটা হলে তাদের প্রতিনিধিরা কোনো না কোনোভাবে ছিল হলে। কিন্তু বিগত এইসব কথা একটু আমি ব্যথিতও হই, কারণ ওনারাও তো ফ্যাসিবাদের জাটাগুলো ছিলেন। হাসিনার আমলে এই দীর্ঘ 16.5 বছরে যে আপনার খালেদা জিয়া তারেক রহমানের ফেসবুক পোস্টে লাইক দেওয়ার কারণে ইভেন ওনাদেরও ঠিক আছে, তারপরও যে ধরে নিয়ে গেস্ট রুমে পেটাতো, আপনার মানে পঙ্গু করে দিত, সেই সময়ের সাথে বিএনপির আমলের সাথে তুলনা করা, এইটা আমার মনে হয় যে যারা
কোনো ব্রিথিং স্পেস চাচ্ছে ফ্যাসিবাদীর, যে যারা একটু ব্যাক করতে চায় তাদেরকে ব্যাক করার সুযোগ করে দিচ্ছেন এস এম ফরহাদ আমার কাছে মনে হচ্ছে, যার কারণে এইসব কথাগুলো ওনারা বলেন আর কি। এই যে তুলনাটা করা হাসিনার ফ্যাসিবাদী আমলের সাথে, যদি ওই সময় সর্বশেষ বিএনপির সাথে তো ওনারাও ছিলেন, ওনাদেরও দুইজন মন্ত্রী ছিল জামাত ইসলামের, তো এই তুলনা তো আসলে খুবই দুঃখজনক। অনেক ধন্যবাদ এস এম ফরহাদ। একই সাথে আপনি এই কথার যদি জবাব দিতে চান একদমই 1 মিনিট থেকে 1.5 মিনিটে বলবেন। একসাথে একটু বলি, প্রায় 20,000 ছাত্রীও রয়েছে আপনাদের সংগঠন, তো নেতা যাদের তাদের মধ্যে ছাত্রীরা নেই দেখেছি, বা হয়তো বা সাপোর্টার থাকতে পারে, সেখান থেকে আপনারা ইলেকশনে গেলে ছাত্রীদের ভোট কি পেতে আপনারা মনে করেন পাবেন? আর যারা বিশুদ্ধ ছাত্রলীগের সাথে ছিল সেই ভোটগুলো কোথায় যাবে? একদমই আমাকে 1.5-2 মিনিটে 2 মিনিটে বলতে হবে। হ্যাঁ, প্রথম ব্যাপার হচ্ছে আমি কম্পারিজনটা, আমরা যেটা বললাম কম্পারিজনটা আসলে বিএনপি গভর্নমেন্টের সময়কার এবং আওয়ামী পিরিয়ডের গভর্নমেন্টের সময়কার কম্পারিজনটা করি নাই। কম্পারিজনটা এই সেন্স থেকে করেছি, আর গত 16-17 বছর আওয়ামী লীগের এটা তো একটা মানে জাহিলিয়াতি পিরিয়ড, এটা বাদ। আমি কম্পারিজন করেছি বর্তমান পরিস্থিতির সাথে সেই বিএনপি পিরিয়ডের টাইমটা। নিশ্চয়ই সেই বিএনপি পিরিয়ডের যে ক্যাম্পাসের পরিস্থিতি সেই তুলনায় বর্তমান পিরিয়ডটা অবশ্যই তুলনামূলক, মানে কিন্তু এই সময়টা তো অনেক হত্যাযজ্ঞ, অনেক অপরাধের পরে সেই অপরাধগুলো বিচার চান কিনা আপনারা? তার মানে আমার বিচার তো নিশ্চয়ই চাই। এখন যদি আপনি মনে করেন যে আমরা অনেক একসাথে ছিলাম, বিচার চাইবো না, তাহলে তো আমি মূল পয়েন্ট আছে। তো এই কম্পারিজনের তুলনায়, এই কম্পারিজনে যেহেতু আমি ডাকসুকে এনজয় করেছি সেই পরিস্থিতিতে, ডাকসু চেয়েছি, এখন নিশ্চয়ই ডাকসু আমার আরো বেশি কোঅপারেট করা সেটা বলেছি। আর বর্তমান অবস্থায় আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের ভোট বা ছাত্রলীগের ভোট, এখানে ছাত্রলীগের কোনো প্রার্থী বা ছাত্রলীগের কোনো অপরাধী হওয়া, যারা সন্ত্রাসীরা ভোটার হবে, প্রার্থী হবে, এই সুযোগ কোনোভাবে নাই। এখন বলতে পারেন যে আওয়ামী লীগ দল হিসাবে কিছু কিছু রিজিয়নে তাদের অংশগ্রহণ বা তাদের অ্যাক্সেস যেটা ছিল সেটা ইনফ্লুয়েন্স এখানে এসে পড়বে কিনা, সেটা টোটাল শিক্ষার্থীদের যে আসলে গ্রামের যে সাধারণ মানুষের আলাবোলা বা সহজ সরল মানুষের যে মতামত, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেটেড যারা সবকিছু জানেন, শিক্ষিত মানুষদের, শিক্ষিত শিক্ষার্থীদের, ইয়াং মানুষদের মতামত এক জিনিস না। এরা আসলে জাজমেন্ট করতে জানে কোনটা রাইট রং। নিশ্চয়ই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই রেসপেক্টটা করতে চাই, তারা বুঝবেন, তারা জানবেন ছাত্রলীগ যা করেছে এটা অন্যায় করেছে, এই জিনিসটা কোনোভাবেই আর চ্যাপ্টার ক্লোজ। সেই 17 জুলাই ছাত্রলীগকে হল থেকে বের করে দেওয়ার মাধ্যমেই ছাত্রলীগের চ্যাপ্টার পুরোপুরি ক্লোজ বলে ধরে নিচ্ছি। আর থার্ড যেটা বলেছেন, আমি আরেকদিন নিশ্চয়ই এই আলোচনার জন্য আপনাদের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আমাদের ঘড়ি বলছে যে আসলে সময় নেই। অনেক ধন্যবাদ এস এম ফরহাদ, এবং অসংখ্য ধন্যবাদ আমানুল্লাহ আমান আপনাকে, এবং আমাদের সাথে যুক্ত ছিলেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী, গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক। আপনাদের তিনজনকে প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও চাই এই প্রজন্মের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল তাদের মাধ্যমেই আগামীর বাংলাদেশ গড়ুক, এবং বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গড়তে আসুন যে যার জায়গা